ওয়েলকাম টু, যাতে আপনি অজানা গল্প শুনতে পারেন। শুরু করার আগে আপনাদের বলবো, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে আরও অজানা গল্প জানতে পারেন। আজকে পড়তে চলেছি ফটিকের কেরামতি, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গোয়েন্দা গল্পের নতুন প্লে লিস্টে একটি নতুন এডিশন। আরও এরকম গল্প শুনতে থাকুন এই চ্যানেলটি। শুরু করতে চললাম ফটিকের কেরামতি। মাঝরাত্রিরে শিওরের জানলাটায় মৃদু ঠকঠক শব্দ শুনে ঘুম ভেঙে গেল ফটিকের। ঘুম তার খুব পাতলা। সে উঠে হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে জানলার দিকে সবাই চেয়ে রইল। আট করে বন্ধ করা পাল্লা। এত রাত্রে কারো আসার তো কথা নয়। চোর ডাকাত যে নয় তা ফটিক জানে, কারণ চোরের বাড়িতে চোর আসে না। তবে কে হতে পারে? ফটিক গলা খাঁকড়ি দিয়ে খুব বিনীতভাবে জিজ্ঞেস করলো, কে আগে কি চাইছেন? বস থেকে একটা ভারী গলা চাপা সরে বলল, জানলা খোল, দরকার আছে। কি দরকার? তোমার কিছু রোজগার হবে। রোজগার জিনিসটা ফটিক বড় ভালোবাসে। রোজগারের মতো জিনিস নেই। গত দিন 10 তার পয়সাও রোজগার হয়নি। দিনের বেলা সে বেড়া বেঁধে বেড়ায়, রাতের বেলায় একটু আধটু চুরি টুরির চেষ্টা করত। দুটোর কোনোটাই তার সুবিধা হচ্ছে না। কচু ঘেঁচু খেয়ে দিন কাটছে। একা বোকা মানুষ বলে চলে যায়। ফটিক বুকে একটু সাহস এনে জানলাটা খুলল, কিন্তু বাইরে অন্ধকারে কাউকে দেখা গেল না। ফটিক একটু ভয় ভয় উঁকি ঝুঁকি দিল। হঠাৎ 10 দানা পড়া একটা হাত তলার দিক থেকে উঠে এসে কাগজ মোড়া একটা প্যাকেট ছুঁড়ে দিল তার পায়ের কাছে। ফটিক চমকে উঠে নিচু হয়ে প্যাকেটটা কুড়িয়ে নিল। বেশ ভারী জিনিস। বাইরে থেকে ভারী গলাটা বলল, ওটা একটা পিস্তল, গুলি ভরা, সঙ্গে সঙ্গে 500 টাকা আছে। কাজ করতে পারলে আরো 500। পিস্তল। ফটিকের হাত পা কাঁপতে লাগলো। বলল, আগে ভয়ঙ্কর জিনিস। শুনতে ভয়ঙ্কর, ব্যবহার করা খুব সহজ। কাজটা কি বলবেন? বঙ্কুবাবুর মেয়ের বিয়ে পরশুদিন। 1000 লোকের নেমন্তন্ন। 150 বরযাত্রী আসবে। বাজি টাজি ফাটবে। তোমার কাজটা হলো গোলমাল হরি বলে বীরের মধ্যে এক ভাগে বঙ্কুবাবুর কাছাকাছি চলে যাবে। নালটা পিঠের বাঁ দিকে ঠেকাবে, ঘোড়াটা টেনে দেবে, ব্যাস। ওরে বাবা! ফটিক ঘামতে লাগলো। কোনো ভয় নেই। সন্ধ্যে 7টা থেকে বাজি ফাটবে। শব্দ কেউ লক্ষ্য করবে না। কাজ ছেড়ে পিস্তলটা কোমরে গুজে ফেলবে। তাড়াহুড়ো না করে ভিড়ে মিশে যাইবে। আউ করবে। থানা থেকে পুলিশ আসতে অনেক দেরি হবে। ততক্ষণে বেরিয়ে নদীর ধারে বটতলার বাঁধানো চাতালের নিচে কে দেখবে ইট চাপা দেওয়া আরো 500 টাকা রয়েছে। টাকাটা নিয়ে পিস্তলটা ওখানেই রেখে দেবে আর চলে আসবে। তোমার কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। কিন্তু আমাদের প্রস্তাব রাজি না হলে 3 দিনের মধ্যে তোমাকে খুন করা হবে। ফটিক আঁতকে উঠে বলল, তা বঙ্কু বাবুকে কে আপনারা সাবার করছেন কেন? আমি যে জীবনে খুন খারাপই করিনি এর আগে, আমায় দিয়ে কেন? আমাদের অসুবিধা আছে, কাজটা তোমাকেই করতে হবে। আমি কি পারবো আগে? কেউ কোনো জবাব দিল না। একটা পায়ের শব্দ দূরে চলে গেল। ফটিক ধপ করে মেঝেতে বসে পড়ল। তার মাথা ঘুরছে, গলা শুকিয়ে কাঠ, বুকে এমন ধরফর করছে যেন তবলায় লহরা। খানিকক্ষণ বসে থেকে নিজেকে একটু সামনে নিয়ে এসে ঢক ঢক করে অনেকটা জল খেলো। তারপর মোড়কটা খুলে পিস্তলটা দেখলো। এইসব জিনিস সে চোখেও দেখেনি আগে। বিদ ঘুটে চেহারা, তাকালেই ভয় লাগে। রাতে আর ফটিকের ঘুম হলো না। সারা রাত আকাশ পাতাল ভেবে মাথাটাই গরম হয়ে গেল। খুন খারাপই তার লাইন নয়। রক্ত দেখলে সে একটু ভিমড়ি খেয়ে যায়। সে সামান্য চুরি টুরির চেষ্টা করে, কিন্তু তাতেও হাত যশ নেই। নিতান্ত অভাবে পড়ে চেষ্টা করতে হয়, নইলে চুরিও তার লাইন নয়। দুটো পেটের ভাতের জোগাড় হলে সে কোশমিন কালেও চুরি করতো না। কিন্তু এরা যে তাকে খুন করতে হুমকি দিয়ে গেছে, তাই তাকে বুঝতেই হবে কাজটা। খুন না করতে পারলে খুন হতে হবে। কি সব বনে সে কথা। জল খেতে খেতে তার পেট
জয় ঢাক হয়ে গেল। তবু বারবার গলা শুকিয়ে যাচ্ছে। সকালবেলা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ দাওয়ায় বসে রইল ফটিক। তার বাটি ভর্তি পান্তা পড়ে রইল। খিদেটা জাগার দিচ্ছে না। কাল বঙ্কুবাবুর মেয়ের বিয়ে, আর কালকেই তাকে খুন করতে হবে। মেয়ের বিয়ে বেশ জাকিয়েই দেবেন বঙ্কুবাবু। তার মেলা পয়সা, 4-5 রকমের ব্যবসা আছে। বঙ্কুবাবুর বাড়ি ফটিকের একরকম গা ঘেঁষি। রোজ দুবেলা যাতায়াতের পথে সে দেখেছে বিয়ের মস্ত আয়োজন হচ্ছে। বিশাল শামিয়ানা দেবদারু দিয়ে তোরণ হচ্ছে, নহবত বসেছে, মেলা লোক খাটছে দিনরাত। দুঃখের বিষয়ে এই বিয়েতে ফটিকের নেমন্তন্ন নেই, হওয়ার কথাও নয়। তার মতো লোককে পৌঁছে কে? ভয় ফটিকের কেমন যেন হাঁপ ধরে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু কি করবে তা বুঝতে পারছে না। বঙ্কুবাবুর মতো পাঁজি লোক মারা গেলে তার কিছু যায় আসে না, কিন্তু খুন করাটায় তার ঘোর আপত্তি হচ্ছে। ফটিকের মাথায় নানান ফকির চলছে, কিন্তু কোনোটাই মন মতো নয়। একবার মনে হলো পালিয়ে যাবে, কিন্তু পালানোতে খুব বুদ্ধিমানের কাজ হবে না। যারা তার পেছনে লেগেছে তারা হয়তো নজর রাখছে। পুলিশের কাছে যাবে, গিয়ে লাভ নেই। পুলিশ তার কথা বিশ্বাস করবে না, উল্টে পিস্তল রাখার জন্য হাজতে পড়বে। বঙ্কুবাবুকে সব ভেঙে বলবে, লাভ কি? তিনি খুন না হলে সে নিজেই খুন হবে। দুপুর অবধি মাথাটা পাগল পাগল লাগলো। তারপর নুন লঙ্কা তেঁতুল দিয়ে পান্তাটা খেয়ে নিল সে। পেট ঠান্ডা হলো, মাথাটাও বেশ শীতল লাগতে লাগলো। দাওয়ায় মাথুরে পেতে শুয়ে সে ভাবতে লাগলো, খুন করতে চায় কেন? তাকে দিয়ে খুন করাতে চায় কেন? বঙ্কুবাবু মরে গেলে কি লাভ তার? হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠল ফটিক। একটা কথা মনে পড়ে গেল তার। মাস 3 আগে বঙ্কুবাবুর বাগানের আগাছা পরিষ্কার করতে মুনিশ খাটানো হয়েছিল। সেই দলে ফটিকও ছিল। সারাদিন খাটিয়ে মাত্র 500 টাকা মজুরি দিয়েছিল বঙ্কুবাবু। খাবার জুটেছিল চিড়ে আর গুড়। তবে বড় ঘরের জানলার নিচে আগাছা কাটার সময় ফটিকের কানে একটা কথা এসেছিল। ফটিকের কানে কথা এসেছিল, কে যেন বলছে, ওই গ্যারাই আমাকে মারবে একদিন, তারপর সব গাপ করবে। এই গ্যারাটি কে? চুপ করে বসে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। সে পিস্তলটা বিছানার তোষকের তলায় লুকিয়ে রাখলো। 500 টাকার ট্যাগে গুজলো, গায়ে জামা দিয়ে বেরিয়ে পড়লো। বঙ্কুবাবুর বাড়িতে সানাই বাজছে, মেঘলা লোক লস্কর খাটছে। তোরণে খুলের তৈরি প্রজাপতি বসানো হচ্ছে। লুচি ভাজার গন্ধে বাতাস ভোর করছে। ফটিক বাড়িতে ঢুকে চারিদিক দেখতে লাগলো, তার মতো আর অন্য কাউকে দেখা যাচ্ছে কিনা। ফটকে দারোয়ানদের তেমন কড়াকড়ি নেই। শামিয়ানার ওপরে বড় বড় ঝাড় লটন লাগানো হচ্ছে। ঘাড় উঁচু করে দেখল ফটিক। হঠাৎ কে যেন বর্জমবিষ্ঠককে তার ডান হাতের কোনোই চেপে ধরে বলল, এই যে! ফটিক যেন আটকে উঠল, যে মুছে যাওয়ার জোগাড়। তোতলাতে বলল, আমি না, আমি কিছু করিনি। বঙ্কুবাবু কিন্তু মোটেই বিচলিত হলেন না। হাসি হাসি মুখ করে বললেন, তুই ফটিক না? যাগে। বঙ্কুবাবু হাসি হাসি মুখ করেই বললেন, একটু উপকার করে দে বাবা, কুমোদের দোকানে 5-6 সুপুরি রাখা আছে, আনার লোক নেই, এক ছুটে গিয়ে নিয়ে আয় তো বাপ। ফটিক ধাতস্থ হলো। আজকে ওঠার ভাবটা চট করে কেটে গেল তার। কাল তো লোকটা খুন করার কথা, ঘাবড়ালে চলবে না। সে হঠাৎ বলে বসলো, লোক নেই কেন বঙ্কিবাবু? গ্যারাকেই তো বেড়াতে পারেন। বঙ্কুবাবু অবাক হয়ে বললেন, গ্যারাটা আবার কি? ফটিক সামান্য ঘাবড়ে গিয়ে বলল, ওই যে আপনার কি যেন হয়। আন্দাজে ঢিল মারছিল, বোধহয় লাগলো না। বঙ্কুবাবু অবাক হয়েছিল, কিন্তু হঠাৎ ভ্রু জোড়া কুচকে তার দিকে চেয়ে বললেন, তোর তো সাহস কম নয়, জামাইকে দিয়ে সুপুরি আনতে বলছিস, আর আমার বড় জামাই কি তোর ইয়ার যে গ্যারা করছিস? ফটিক হাত জোর করে বলল, আগে 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 আমরা মুখ্য মানুষ, কত ভুলভাল করে ফেলি। যা সম্মুখে থাক, সুপিটা নিয়ে আয়। পথে হাঁটতে হাঁটতে দুইয়ে 4 করলো ফটিক। বঙ্কুবাবুর 2 মেয়ে, ছেলে টেলে নেই। বঙ্কুবাবু মারা গেলে মেয়েরা ওয়ারিসিন, বড় জামাই গ্যারা,
তাকে চেনে না ফটিক, তবে একটা গন্ধ পাচ্ছে। সুপুরি পৌঁছে দেওয়ার পর বঙ্কুবাবু একটা সিকি বকশিস দিলেন। তারপর হাসি মুখ করেই বললেন, হঠাৎ গ্যারার কথা বললি কেন বল দেখি? আগে বুঝতে পারিনি। বঙ্কুবাবু একখানা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আপন মনে বললেন, অকাল কুষ্মান্তু ছিবড়ে করে ছেড়ে দিয়েছে আমাকে। আজ এটাও দাও, কাল সেটা দাও। ফটিক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুনে নিচ্ছিল। কে শুনছিস দাঁড়িয়ে? আগে গালাগাল দিচ্ছেন তো, চলে গেলে বেয়াদবি হবে যে। গালাগাল তোকে দিইনি। তবে কাকে? নিজের কপালকে। ওই যে দেখছিস না চেহারা বাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই আমার কপাল। যাকে দেখিয়ে বললেন বঙ্কুবাবু, তার বেশ লম্বা চওড়া চেহারা, রং ফর্সা, কুচকানো ধুটি আর মুগার পাঞ্জাবি পরে ঘুরে ঘুরে ব্যবস্থা দেখছে। বেশ জামাইটি আপনার বঙ্কুবাবু। হ্যাঁ, একবারে মনের মতো। এখন যা তো, জ্বলছি নিজের জ্বালায়। ফটিক লোকটিকে ভালো করে দেখে নিল যাতে ভুল না হয়, তারপর ধীর সুস্থে ফিরে গেল। মনটা একটু হালকা লাগছে। মাঝরাতে আবার জানলায় ঠক ঠক। ফটিক জানলা খুলে অমায়িক গলায় বলল, যে আগে। ভারী গলায় বলল, মনে আছে তো? খুব মনে আছে। বাকি টাকাটা দেবেন নাকি? অল্প বে, জায়গা মতো। কাজ যদি গন্ডগোল হয় তো মরবে। আর বলতে হবে না। পরদিন ফটিক দোকানে গিয়ে ভালো করে সাটিয়ে খেলো, দুপুরে ঘুমালো। বিকালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে হাজির হলো বঙ্কুবাবুর বাড়িতে। সারা বাড়ি আজ যেন রাজবাড়ির মতো দেখাচ্ছে। আলোয় আলোয় স্বপ্নপুরী, ভিড়ে ভিড়াকার। বরসহ বরযাত্রীরাও সব এসে গেল সন্ধ্যের মুখে। গোলাপ জল ছিটানো হচ্ছে চারিদিকে। বঙ্কুবাবু সবাইকে আসুন আসুন বসুন, আসুন বসুন বসুন করছেন। পাশে গেরা, সেও খুব সেজেছে। বাজি পোড়ানো শুরু হলো। বাজির শব্দে চারিদিক একেবারে গম গম করছে। হঠাৎ ফটিক লক্ষ্য করলো গেরা এত ভিড়ের মধ্যেও আর চোখে তাকে নজরে রাখছে। ফটিক মনে মনে হাসলো। গেরা এক মুহূর্তের জন্য বঙ্কুবাবুর কাছ থেকে নড়ছে না। লোকজন যখন শামিয়ানার বাইরে এসে ভিড় করে ঊর্ধ্বমুখে আকাশে আতশবাজি দেখছে, ঠিক সেই সময় গেরার পিছনে দাঁড়ালো। নলটা তার পিঠে ঠেকিয়ে বলল, নাম স্মরণ করুন বঙ্কুবাবু। গেরা হঠাৎ আজকে উঠে বলল, আমি বঙ্কুবাবু নাকি? মুখ কোথাকার, ওই তো বঙ্কুবাবু। ফটিক মাথা চুলকে বলল, বেশ বন্ধু, ভুল হয়ে যাচ্ছিল তো। দাঁড়ান দাঁড়ান। গেরা দাঁত চেপে বলল, কারা কোথাকার, যাও যাও যাও, আজ ছেড়ে এসো, আর সময় নেই। ফটিক একগাল হাসলো বটে, হাসলো বটে, তা টাকাটা জায়গা মতো আছে তো? গেরা মুখ ফিরিয়ে বলল, আছে। মিথ্যা। গেরা ঘুরে তার গালে একখানা চর কষিয়ে দিয়ে বলল, বেয়াদব কোথাকার। ব্যাপার দেখে বঙ্কুবাবু এগিয়ে এলেন। এ কি হচ্ছে? ফটিক গালে হাত বোলাতে বলতে বলল, বলবো বাবু। গেরার মুখটা হঠাৎ ছাই বর্ণ হয়ে গেল। আচমকা সে ভিড় ঠেলে অন্ধের মতো ছুটতে লাগলো। তাকে আর দেখা গেল না। বঙ্কুবাবু চালাক লোক, ফটিকের হাত ধরে ভিড় থেকে সরিয়ে নিয়ে এলেন চট করে। ফটিক ব্যাপারখানা কি? ফটিক লজ্জায় পেয়ে সবই বলল, খুব অপরাধী মুখ করে। কিন্তু বঙ্কুবাবুর মুখখানা চকচক করতে লাগলো। একটু খুশির গলাতেই বললেন, বেটা অনেক দিন ধরেই নানা মদ্য বাড়ছিল, তুই বেজায় ভয় পাইয়ে দিয়েছিস, তোর বুদ্ধি আছে। ও বেটা আর এইদিকে আসবে না শিগগির। বঙ্কুবাবু খুশি হলেই হাত উপরে, আর তার হাত উপরে মানে পর্বত। বঙ্কুবাবু ফটিককে একখানা দোকান করে দিলেন, বেশ বড়সড় মুদির দোকান। আর বটগাছের তলায় 500 টাকাও পেয়ে গেছিল সে। পিস্তলটা বঙ্কুবাবুকে দিয়ে দিয়েছিল ফটিক। বঙ্কুবাবু বলেছিলেন, ওটা আমারই জিনিস, গেরা গেরিয়েছিল। তার কথাটা হলো, ফটিককে আর খুন করতে হচ্ছে না, আর চুরিও না। ধন্যবাদ। কেমন লাগলো এই অন্য স্বাদের গল্পটি? গোয়েন্দা গল্পের প্লেলিস্টে আর একটি নতুন এডিশন। ধন্যবাদ। আজকের জন্য এটুকুই। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আরও এরকম অন্যরকম গল্প শুনতে, যা হয়তো আপনি আগে শুনেননি।